আচ্ছা, কখনো এমন মনে হয়েছে যে কারোর সাথে অল্পক্ষণ সময় কাটিয়েছেন, অথচ মনে হয়েছে যে জীবনের সেরা সময়টা তার সাথেই কাটিয়েছেন, কিন্তু কোন পরিস্থিতির জন্য আপনাকে তার সঙ্গ পরিত্যাগ করতে হয়েছে? হয়েছে কি কখনো এমনটা? যদি সেই মানুষটা হঠাৎ ফিরে আসে আপনার জীবনে, তখন কি করবেন ভাবছেন তো? আপনারাও কি তবে রোহিণীর মতোই করবেন? পরিচিত হতে চান রোহিণীর সাথে? তাহলে শুনতে থাকুন গল্প স্বল্প চ্যানেলের আজকের নিবেদন, লেখিকা জয়িতার দেখা ষষ্ঠীর চাঁদ। আর আপনাদের সাথেও এমন কিছু অভিজ্ঞতা হয়েছে কিনা সেটাও জানাতে ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের উপস্থাপনা, ষষ্ঠীর চাঁদ। মায়ের ওষুধটা কিনে দোকান থেকে বেরিয়ে রোহিণী শিয়ালদা স্টেশনের ঘড়িতে দেখল রাত 9টা। রাত 9:05 বনগা লোকালটা না ধরলে সমস্যায় পড়ে যাবে সে। ভিড়ভাট্টা ঠেলে স্টেশনের সিঁড়িতে পা রাখল যখন, তখন ডিসপ্লে বোর্ড দেখালো 9:04 বাজে। বনগা ছাড়বে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দৌড় দৌড় দৌড়। গার্ড হর্ন বাজালেন। সমস্ত শক্তি ও ইচ্ছাকে এক করে প্রচণ্ড গতিতে দৌড়ল রোহিণী। আর একটু, ড্রাইভারও হর্ন বাজিয়ে দিয়েছেন। ট্রেনও চলতে শুরু করেছে। চারপাশের যাবেন না আওয়াজ তার কানে পৌঁছল না। গার্ড গেটে দাঁড়িয়ে দেখছেন দুঃসাহসী ওই মেয়েটার কাণ্ড। আর একটু ড্রাইভারের কামরাটা পেরিয়ে শেষ বগির হ্যান্ডেলটা প্রায় ধরেই ফেলেছে রোহিণী। ট্রেনও স্পিড নিয়েছে। ট্রেনের ভেতর থেকে ভেসে আসছে, হ্যান্ডেলটা ধরে নিয়েছে সে। ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে এবার বোধহয় হুমড়ি খেয়ে পড়বে রোহিণী। শরীরে আর শক্তি নেই। এমন সময় একটা বলিষ্ঠ হাত টেনে ওপরে তুলে নিল রোহিণীকে। মেয়েটি কাঁপছে, লোকটাও তখন সোজা ধরে রেখেছে তাকে। রোহিণী কামরার পার্টিশনটায় ঠেস দিয়ে দাঁড়ালো। এতক্ষণে লোকটাকে বলতে পারল থ্যাংক ইউ। লোকটা মাথাটা ঝাঁকিয়ে একটু সরে দাঁড়ালেন। কামরার নানা দিক থেকে মন্তব্য ভেসে আসছে, যার কোনোটাই রোহিণীকে ছুঁয়ে যাচ্ছে না। নানা ধরনের সংলাপ শোনা গেলেও কেউ তাকে একটু জায়গা ছেড়ে দিল না। রোহিণী তখন হাঁপাচ্ছে। শীতের রাতেও ঘাম ঝরছে রোহিণীর শরীর থেকে। কম্পার্টমেন্টের জানলা দরজা বন্ধ। কেউ চাদর, কেউ সোয়েটার মাফলারে নিজেকে মুড়ে নিয়েছে। মুখগুলো দেখা যাচ্ছে না। যে লোকটা রোহিণীকে টেনে তুলেছিল তার মুখও মাফলারে ঢাকা। তার ওপর অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছেন তিনি। রোহিণীর দিকে চতুর্দিক থেকে নানা মন্তব্য ভেসে এলেও ওই ব্যক্তি কিন্তু একটিও মন্তব্য করেননি। একটু দম নিয়ে রোহিণীর মুখোমুখি সিটের মাঝখানে গিয়ে দাঁড়ালো। কাঁধের ব্যাগটিকে বাঙ্কের ওপর রেখে সে একটু হালকা হলো। রোহিণী বুঝতে পারল অনেকগুলো চোখ তখনও চিড়িয়াখানার জন্তু জানোয়ারের দেখার মতো তাকে দেখছে। চোখ ঘুরিয়ে লোকটাকে দেখতে পেল রোহিণী। উল্টো দিকে দাঁড়িয়ে একটা বই বের করে পড়ছেন তিনি। সামনের সিটে বসা এক প্রবীণ ব্যক্তি রোহিণীর গন্তব্য জানতে চাইলেন। রোহিণী বলল, মৎস্যন্দপুর। ওড়না দিয়ে কান ঢাকল সে। মৎস্যন্দপুরেই থাকো? না, ওখান থেকে টোটো করে 8 ঘড়ার দিকে মিনিট 25 গেলেই বিষ্ণুপুর। রোহিণী বুঝতে পারল যে সেই লোকটা ঘাড় ঘুরিয়ে তাকেই দেখছেন। তাহলে তো এই ট্রেনটা না পেলে বিপদেই পড়তে তুমি। পরের ট্রেনটা তো অনেক রাতে পৌঁছতো। মৎস্যন্দপুর থেকে অত রাতে? আসলে আমি গোবরডাঙ্গা লোকালেই ফিরি। আজ ডিউটি থেকে বেরাতে দেরি হয়ে গেল। আলাপ চলতে থাকে।
ট্রেনের বাকিদের কোনো আগ্রহই নেই ওই আলাপচারিতায়। অনেকে ঝিমোচ্ছেন, কেউ বন্ধ জানলা দিয়ে এক দৃষ্টে বাইরে ঠায় তাকিয়ে আছে। রোহিণীর সিক্স সেন্স কিন্তু বলছে যে তাকে ট্রেনের কামরায় টেনে তোলা লোকটা কিন্তু তাকে মাঝে মাঝেই দেখছেন। ট্রেন বারাসাত পৌঁছল। হাতঘড়ির দিকে তাকিয়ে রোহিণী দেখে রাত 10টা বাজে। লেট রান করেছে ট্রেনটা। এবারে তুমি একটু বসো মা, আমি না হয় দাঁড়াচ্ছি। হ্যাঁ, এতক্ষণ তো বসেই এলাম। না না, আপনি বসুন। আপনি কোথায় নামবেন? ওই দত্তপুকুর। ঠিক আছে, আপনি দত্তপুকুরে নামলে তখন না হয় আমি এখানে বসবো। ইতিমধ্যে সেই উপকারী লোকটার সামনের একটা সিট খালি হয়েছে। তিনি রোহিণীকে ডেকে বললেন, শুনুন, আপত্তি না থাকলে আপনি এই সিটটায় বসতে পারেন। দত্তপুকুর এলে না হয় আমি ওই সিটটায় বসে যাব। যাও মা, যাও, গিয়ে বসো ওখানে। ও না হয় এখানে আসুক। দুজনে ঠাঁই বদল করল। এতক্ষণে লোকটার গলার আওয়াজটা শুনল রোহিণী। কথার টানটা যেন চেনা চেনা। এখন ট্রেনে ওঠার থেকে নামার লোকের সংখ্যা বাড়ছে। ট্রেন একটু একটু করে ফাঁকা হচ্ছে। মচলন্দপুরে বেশ কিছু লোক নামলেন। রোহিণীর সঙ্গে নামলো সেই লোকটা। ঘড়িতে তখন 10:50। অনেকটাই লেট করল ট্রেনটা। সহযাত্রীরা সাইকেল, স্কুটার, বাইক নিয়ে হাওয়ার গতিতে পাশ দিয়ে বেরিয়ে গেলেন। টোটো, অটো, মোটরভ্যান কিছুই তো নেই। সর্বনাশ! কি হবে তাহলে? রোহিণীকে টেনে ট্রেনে তোলা সেই লোকটা অদূরে দাঁড়িয়ে আছেন। তার কোনো উদ্বেগ আছে বলে মনে হলো না। বাড়িতে অসুস্থ মায়ের জন্য সে ওষুধ নিয়ে ফিরছে। এতটা রাস্তা, চারিদিকে সুনসান। লোকটা রোহিণীর দিকে এগিয়ে এলো। রোহিণী একটু ঘাবড়ে গেল। কি করবেন ভাবছেন? কমিউনিকেশন কিছু আছে বলে তো মনে হচ্ছে না। একটু সাহস পেল রোহিণী। হ্যাঁ, কি করি বলুন তো? এদিকে আশেপাশে কোনো আশ্রয় আছে? মানে কোনো আত্মীয় পরিজনের বাড়ি? হ্যাঁ আছে, কিন্তু মায়ের ওষুধ আমার ব্যাগে। রাতে না খাওয়ালে আসলে মা তো একা। কেন? বাড়িতে আর কেউ নেই? না। রোহিণীর মনে হলো যে লোকটার কণ্ঠস্বর তার পরিচিত, কিন্তু কিছুতেই চিনতে পারছে না। ওহ, তাহলে ভেবে নিন কি করবেন। আমি কিন্তু হাঁটা শুরু করব, তারপর আপনি কিন্তু একা। বুঝতে পারছি না, আপনি একটু সাহায্য করুন না। কিসের সাহায্য? ভাবতে, বুঝতে। দেখুন, আমি আপনাদের দিকেই হাঁটব, আপনি আমায় আশ্রয় করতে পারেন। লোকটির কথা শুনে চমকে উঠল রোহিণী। এরকম একটা কথা কবে কোথায় যেন শুনেছিল সে। মানে আপনি আমার সঙ্গে হাঁটতে পারেন, রাস্তায় কোনো ভ্যান ট্যান পেলে বেরিয়ে যাবেন। দ্বিধা সংকোচ থাকলে যাওয়ার দরকার নেই। না না, দ্বিধা কেন? চলুন হাঁটি।
আজ ষষ্ঠী। চাঁদের আলোয় ঘুমন্ত পৃথিবী কেমন মোহময়ী হয়ে উঠেছে। এই কথা শুনে আবার ধাক্কা খেল রোহিণী। কোথায় যেন শুনেছে কথাটা। চাকরি করেন? হ্যাঁ, একটা গার্মেন্টস কারখানার সুপারভাইজার। এত রাতে ফিরতে হয়? না, আসলে আমি গোবরডাঙ্গা লোকালে ফিরি। আজ বড় একটা অর্ডারের কাজ শেষ করতে হলো, তার ওপর মায়ের ওষুধ কিনতে গিয়ে পরের ট্রেনটাও মিস হয়ে যাচ্ছিল। আপনি যদি ট্রেনে না তুলতেন তাহলে। বাড়িতে শুধুই মা? হ্যাঁ, বাবা গত বছর চলে গেছেন। আর বিয়ে? বৃদ্ধা মাকে ছেড়ে বিয়ে করে পালাই কি করে বলুন তো? আর আপনি? মানে কি দরকার জেনে? আর হয়তো আধ ঘন্টা আমরা একসঙ্গে পথ চলবো, তারপর তো দুজন দুদিকে। জানেন, আপনার কথার টানটা আমার বেশ পরিচিত লাগছে। হবে হয়তো। বিয়ে করেননি বুঝলাম, কিন্তু সম্পর্কের কথা বলছেন? হয়েছিল। হৃদয়ে হৃদয়ে মিলন বলতে যা বোঝায় তাই আর কি। তারপর একদিন সে হারিয়ে গেল জানেন। অরিত্রকে হারিয়েছি আমি নিজেই। অরিত্র ও রোহিণী একই কলেজে পড়ে। অভাবের সংসার টানতে এরপর পড়াশোনা ছেড়ে চাকরিতে ঢোকে রোহিণী। তার বাবাও প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী হন। তখন সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় রোহিণী। ইতিমধ্যেও অরিত্র চাকরি পায়। রোহিণীকে বিয়ের প্রস্তাব দেয় সে। বাবা মায়ের কথা ভেবে সে প্রস্তাব ফিরিয়ে দেয় রোহিণী। সেসব বলতে গিয়ে তার গলা ধরে আসে। কেন রিফিউজ করলেন? অরিত্রের বাবা মা ছিলেন, ঘাড়ের উপর বিবাহযোগ্যা বোন। তারপর আমাদের দায়িত্ব নিলে অরিত্র নিজেই বিপদে পড়ত। অরিত্র সুখী হোক সেটাই চেয়ে এসেছে বলে জানালো রোহিণী। প্রিন্সেপ ঘাটে শেষ দেখায় অরিত্রকে অনেক কুৎসিত কথা বলেছিল রোহিণী। সেসব সে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য করেছিল। সেদিন অরিত্রকে প্রথম হাউ হাউ করে কাঁদতে দেখেছিল রোহিণী। তার বুকটা সেদিন ভেঙে চৌচির হয়ে গেছিল। তবু তার কিছু করার ছিল না। করুণায় চোখ মুছে ফের চলতে শুরু করে সে। পাশাপাশি হেঁটে চলে লোকটিও। রোহিণীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। তারপর কি হলো? অরিত্রকে মুছে ফেলার গ্লানি বুকে বয়ে বেড়াচ্ছি। আচ্ছা, আপনি কি করেন? আটঘরে একটা অনাথ আশ্রম চালাই। অনেকগুলো বাচ্চা নিয়ে আমার দিন কেটে যায়। মা বাবা গত হয়েছেন, একমাত্র বোনের বিয়েও হয়ে গিয়েছে। আর স্ত্রী? না, হলো না। মানে সেই রকম কাউকে খুঁজেই পেলাম না। তবে একজনকে যে আমিও খুব ভালোবাসতাম। এরই মধ্যে বাড়ির সামনে এসে হাজির হয় রোহিণী। আসুন, শীতের রাতে এক কাপ চা খাওয়া যেতে পারে। কিন্তু অরিত্রর সঙ্গে কখনো দেখা হলে কি বলবেন আপনি? আমি ক্ষমা চাইব না, কারণ আমার কর্তব্য আমাকে নিষ্ঠুর করেছে।
আমার ভালোবাসাকে পদদলিত করেছে। অরিত্র হয়তো ঘর বেঁধেছে, বাঁধাই উচিত। সে কি আর আমার জন্য বসে থাকবে? তবে যাই হয়ে যাক না কেন, অরিত্রর জন্য আমার যে শ্রদ্ধা, যে ভালোবাসা আছে, তা কখনো মুছবে না। আর যদি অরিত্র আপনার প্রতীক্ষায় বসে থাকে? আবার কোনোদিন অরিত্রকে খুঁজে পেলে আমি তার কাছে আশ্রয় চাইব। বাইরে কথাবার্তার আওয়াজ শুনে রোহিণীর মা ঘরের দরজা খুলে বেরিয়ে আসে। রোহিণীর মায়ের দিকে এগিয়ে যায় অরিত্র, প্রণাম করে বলেন, মাসিমা চিনতে পারছেন? আমি অরিত্র। শুনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে রোহিণী। এতক্ষণ ধরে চেনা মনে হওয়া ওই ব্যক্তিকে অবশেষে সত্যিকারেই চিনতে পারে রোহিণী। এতক্ষণ আমার সাথে এলে? ইচ্ছে করেই বুঝি মুখটা লুকিয়ে রেখেছিলে? আগে জানালে রোহিণী অরিত্রর কাছে আশ্রয় চাইতো না, অকপটে মনের কথা বলতেই পারতো না। অনাথ শিশুদের আশ্রয় ব্যবস্থা করতে গিয়ে নিজেই যে কখন আশ্রয়হীন হয়ে পড়েছি তা টেরই পাইনি। তাই আমি আরও একবার তোমার কাছে আশ্রয় পেতে চাই রোহিণী। তুমি কি আবার আমাকে তোমার আশ্রয় নেবে? রোহিণীকে বিয়ে করার ইচ্ছের কথা রোহিণীর মাকে কোনো দ্বিধা না রেখেই জানায় অরিত্র। ভালোবাসার পরীক্ষাই হচ্ছে সুখ দুঃখে পাশে থাকা। কঠিন সময় হাত শক্ত করে ধরে রাখতে পারলেই ভালোবাসার পূর্ণতা। হয়তো রোহিণী এবং অরিত্রর ভালোবাসার সাক্ষী হয়েই ত্রয়োদশীর চাঁদটা যেন বেশি মাত্রায় উজ্জ্বল হয়ে ওঠে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা? আপনাদের উপলব্ধি আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। আপনারা আমাদের চ্যানেলে আর কোন কোন ধরনের গল্প শুনতে চান সেটাও জানান। তাহলে আজ এই পর্যন্ত, আবার ফিরব অন্য আরেকটি গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প স্বল্প। ধন্যবাদ।